গ্রেট বেঙ্গল ক্যাটারারের সবাই এসে গেছে? হ্যাঁ স্যার, আমরা সবাই এসে গেছি। বেশ, নে সূর্য তুই শুরু কর। প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে এখানে আমরা কোনো সাধারণ ইভেন্ট অর্গানাইজ করতে যাচ্ছি না, আমরা একটা ডিজাস্টার ম্যানেজ করতে যাচ্ছি। সুতরাং কোয়ালিটির প্রতি কোনো রকম কম্প্রোমাইজ আমরা করতে পারবো না। রাইট কিঞ্জল? রাইট রাইট। আমাদের বেস্টটা দিতে হবে, আর টোটাল একটা টিম হিসেবে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। কি হলো? শ্যামলী কোথায়? শ্যামলী এই মিটিং এ নেই কেন? শ্যামলী কোথায়? আমি তো ভেবেছিলাম এখানে, আমি জানি না ও কোথায়। এই কিঞ্জল, হোয়াট ইজ দিস? শ্যামলী কোথায়? শ্যামলী নেই কেন? আমি দেখছি, তাড়াতাড়ি যাও। অদ্ভুত। এই নে, এটা একটা ছোট ব্যাগ, ঠিক আছে? এর মধ্যে ফোনটা আর টাকাটা রাখবি, আর এটা সবসময় হাতে রাখবি কিন্তু, ঠিক আছে? আর এখন আমি এটা তোর এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম। আরে শ্যামলী, তুমি এখানে? তুই আটকে রেখেছিস কেন? হ্যাঁ, এটা ব্যাগ গুছানোর সময় এগুলো আগে করে রাখবি তো। নিচে চলো, টিম মিটিং হচ্ছে, চলো চলো। টিম মিটিং এখন? সব জানতে পারবে, ব্যাগটা নাও, চলো। এসো এসো এসো। সাবধানে। হ্যাঁ, বাবা, আমি যেন ফার্দার আমাদের টিম মিটিং এ দেরি করে আসতে না দেখি। বেস্ট মাছ মাংস আমি সব অ্যারেঞ্জ করে ফেলেছি, বেস্ট কোয়ালিটির চাল আমি পাঠিয়ে দিয়েছি। তোমরা কোন রকম লোকালি কোনো কিছু অ্যারেঞ্জ করতে যাবে না। সবকিছু গাড়িতে উঠে গেছে? হ্যাঁ মামা, গাড়ি রওনা দিয়ে দিয়েছে। বাহ, ভেরি গুড। আমি আশা রাখছি যে পুরুলিয়া এবং তার আশপাশের জেলা থেকে আমাদের কোম্পানির নামে এমন জয়ধ্বনি হবে যে সেটা জোড়াবাড়ি পর্যন্ত এসে পৌঁছবে। কি হবে তো টিম? জোড়া হলো? ইয়েস স্যার। ইয়েস, থ্রি চেয়ার্স ফর গ্রেট বেঙ্গল ক্যাটারার। হিপ 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 হুররে, হিপ হিপ হুররে। আচ্ছা বেশ, এবার তোমরা রওনা হয়ে যাও। বেস্ট অফ লাক। দেখুন মহেশ্বর, বুঝতে পারেনি, সবাইকে টেনশনে ফেলে এখানে পাখি দেখতে চলে এসেছি। ওইদিকে সমানে দাদা ভাইও টেনশন করে যাচ্ছে। দাদা ভাই মানে? স্যার, স্যার কি করে জানেন? জেনেছে। তোমাকে জানা কারোর বাকি আছে? তো ঠিকই ধরেছে, তুমি এদিক ওদিক চলে যাবে, তারপর কোথায় গিয়ে হারিয়ে যাবে কোনো ঠিক নেই। পরের মুহূর্তে দেখি তুমি তাই করলে। ভেরি গুড। দাঁড়াও, তোমাকে যে পাওয়া গেছে সেটা একবার জানিয়ে দিই। কিঞ্জল স্যার, স্যারকে ফোন করবেন না, খুব বকবে। কিচ্ছু হবে না, জাস্ট জিজ্ঞাসা করবে ওর শরীর ঠিক আছে কিনা। তুমি বসো, এদিকে বসো, বসো। হ্যালো। এই তো পেয়েছি, এই দেখ, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুকুরে ঢেউ গুনছিল। কথা বল, কথা বলো। ভালো আছেন স্যার? শরীর ভালো? শরীরের খেয়াল না রেখে আগে নিজের খেয়ালটা রাখতে শিখুন। এটা বেসিক সেন্স নেই আপনার। আপনাকে কতবার বলেছি না বলে কোথাও যাবেন না। এখন যদি ওরা আপনাকে না পেয়ে চলে যেত তাহলে কি করতেন? আবার হারিয়ে যেতেন। আমার ভুল হয়ে গেছে স্যার, আর হবে না। আমি আসলে বুঝতে পারিনি। এবারে তাহলে বুঝতে শিখুন শ্যামলী। আপনাকে নিয়ে যে সকলে সবসময় টেনশন করে, এটা এবার বুঝুন। আপনার ফোনটা কোথায়? আমি যে আপনাকে ফোনটা দিয়েছিলাম, আমি যে বলেছিলাম যে ফোনটা সবসময় নিজের সাথে রাখবেন, রাখেননি কেন? দরকারে যাতে ফোনটাকে ব্যবহার করা হয় এই জন্যই তো ফোনটা আপনাকে দেওয়া হয়েছে। এই জন্য তো ফোনটা, আরে ফোনটাকে অ্যাটলিস্ট সাথে তো রাখুন, তাহলে তো সমস্যা হয় না। ক্ষমা করে দিন স্যার, আর কখনো এই ভুল হবে না। আসলে আমি না বুঝতে পারিনি এই জায়গাটা এত সুন্দর না, অনেকটা আমার ওই হোটেলের জায়গার মতন, তাই আমি হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, এবার থেকে ফোনটাকে প্লিজ সবসময় নিজের কাছে রাখুন শ্যামলী। হ্যাঁ স্যার। আর আমি বা বাড়ির কেউ আপনাকে ফোন করলে একবারে ফোনটা ধরার চেষ্টা করুন, সকলে টেনশন হয়, প্লিজ। হ্যাঁ স্যার, আমি কথা দিলাম, আমি একবারই ফোন ধরবো। গুড। কিঞ্জলকে দিন। হ্যাঁ বল। কিঞ্জল, এই পুরো ব্যবসাটার দায়িত্ব কিন্তু তুই একা সামলাস। আমি জানি তুই খুবই রেসপন্সিবল, কিন্তু এবার থেকে কিন্তু তোকে আরো বেশি করে চোখ কান খোলা রাখতে হবে। এই কেয়ারলেস ব্যাপারটা কিন্তু তোর কাছ থেকে এক্সপেক্টেড না। একটু চোখ কান খোলা রাখ। বুঝতে পারছিস তো কি বলতে চাইছি? ঠিক আছে,
আচ্ছা বেরোই, হ্যাঁ দেরি হচ্ছে। ঠিক আছে, সাবধানে যাও। টেক কেয়ার, টাটা। শ্যামলী মানে দেখেছো তো, আমার একটা কাণ্ড করো না, নিজেও ঝাড় খেলে আমাকেও সকাল সকাল ঝাড় খাও। খোঁজ নিতে বললো বলে, তাহলে আমি তো খেয়ালই করিনি তুমি কখন টেবিল থেকে উঠে গেছো। চলো বেরোতে হবে তো, হ্যাঁ এসো। তা তুই কেমন আছিস বল? এই চলে যাচ্ছে ভাই ব্যবসা নিয়ে, তোর খবর বল। আমি তো এখানেই ড্যামে কাজ করি, সুলতানার মতো মাইনে, তবু এদিক ওদিক থেকে অল্প কিছু ইনকাম হয় বলে সংসারটা চালাতে পারি। আচ্ছা, অল্প কিছু ইনকামে তুমি একদম লালে লাল হয়ে যাচ্ছে। না না, কি যে বলিস তুই। এই শোন না, ওখানে আমার বউ আছে, চল আলাপ করি। এই না না না, কাল সকাল 7টায় আবার ড্যামের জল ছাড়ার আছে। আরে ওই জন্যই তো গিয়ে মেল পত্র সব করতে হবে, আর তাছাড়া বিয়েতে তো দেখা হবেই, তখন নয় আলাপ করে নেবো তোর বউয়ের সাথে। কে ব্রাদার, ওকে চল, ভালো লাগে। আচ্ছা তাহলে কফি মেশিন সেটআপের সাথে আমরা দুটো ভেজ স্টার্টার দিই আর 5টা ননভেজ স্টার্টার, দুটো স্টল করি। সরি 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 গাইজ, একটু লেট হয়ে গেল আমার। আরে ইটস ওকে, এখনো প্রোগ্রামের লিস্টটাই শুরু করিনি। ওই লোকটা কে, তোমার চেনা? আগে তো কখনো দেখি। আরে না না, তুমি কি করে দেখবে, আমার অনেক পুরনো বন্ধু, হঠাৎ করে দেখা হয়ে গেল। এনিওয়ে কিনু, তুই কন্টিনিউ কর। আচ্ছা সন্ধেবেলার কি প্রোগ্রাম আছে এদের? স্যার ওনারা তো কলকাতার মতন সঙ্গীত মেহেন্দি করছেন না, ওনাদের আনন্দ নাড়ুর নিয়ম রয়েছে, শুধু সেটাই হবে, তারপর খাওয়া দাওয়া। আনন্দ নাড়ু সুরভির বিয়ের সময় দেখেছিলাম। নাড়ু বানানো হয়ে গেছে? নাড়ু তো আমরা বানাবো না, নাড়ু বানাবে কোণে, তখন কোণেকে 7জন এও মহিলা ধরে থাকবে, জিনিসপত্র সব রেডি আছে। আচ্ছা কিঞ্জল স্যার, বলছি যে ওই আগের যে কোম্পানিটা, মানে যারা ওই ডান্স ট্রুপটা ঠিক করেছিল, তারাই কিন্তু এখন এখানে পারফর্ম করছে। না 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 পীযূষ, নট গুড। লোকে জাস্ট নাড়ু বানানো আর নাচ দেখে বাড়ি চলে যাবে, এত সিম্পল গ্রেট বেঙ্গলের ইভেন্ট হতে পারে না। অন্য কিছু ভাবতে হবে, একটু ভাবো তোমরা প্লিজ। হ্যালো হ্যালো, কে? লোন? আরে কি বলছেন? হ্যালো, কি ব্যাপারটা কি? শ্যামলী মিটিং এর মাঝখানে ফোন কেন ধরেছো তুমি? ও বৌদিদি লোন নিতে বলছে। স্প্যাম কল। দেখি দাও ফোনটা। তোমার ফোনটা আমি এই সাইলেন্ট করে দিচ্ছি, তুমি এখন ব্যাগের মধ্যে রেখে দাও, আর মিটিং এ ভবিষ্যতে কখনো ফোন রিসিভ করবে না, ওকে? নাও। ও মহেশ্বর, এই ফোন রেখে দেখছি আরেক জ্বালা হলো। ফোন না ধরলে এক স্যার বকে, আর ফোন ধরলে আর এক বৌদিদি বকে। ভালো হচ্ছে, থাক ব্যাগের ভিতর ফোন। আচ্ছা যেটা বলছিলাম, এই গোটা ইভেন্টে আমাদের সিগনেচার টাচ কোথায়? না আমাদের কোম্পানি আর বাকি কোম্পানিদের মধ্যে পার্থক্য কোথায় রইলো? কিন্তু এখন কি আর করা যাবে, জাস্ট কয়েক ঘন্টা বাকি, এর মধ্যে নতুন কিছু করা ইম্পসিবল। যদি নতুন কিছু না হোক, বাট এর মধ্যেই কিছু একটা অ্যাড অন করে কিছু তো একটা ইনোভেটিভ করতেই হবে, মানে আমাদের সিগনেচার টাচ তো মিস হয়ে যাবে, তাই না? একটু ভাবো না প্লিজ তোমরা, কিছু একটা। স্যার আমরা পুরো স্টেজটাকে যদি গোলাপ ফুল দিয়ে ভরে দিই তাহলে কেমন হয়? আরে বাবা, অত গোলাপ ইমিডিয়েটলি তুমি পাবে কোথায়? এটা তো হাওড়ার মার্কেট না, এটা পুরুলিয়া। আচ্ছা আমি বলছি কি, খাবারের মেনুতে যদি একটা স্পেশাল আইটেম অ্যাড করে দেওয়া যায় কেমন হয়? মিহির দেখো, 10টা আইটেম খেলো না 11টা আইটেম খেলো, কি যায় আসে না। রো বলেছে এটা করলে নাকি সব ব্যালেন্স ঘেটে যায়, সবকিছু ওলট পালট হয়ে যায়। দাদা ভাই, আরে দাদা ভাই, হোয়াট ক্যান আই ডু? ভালোবাসা তো আর বাড়ির নিয়ম মেনে হয় না, শুনছিস? কোথায় গেলি? শ্যামলী তোকে ভালোবাসে? হ্যাঁ, শ্যামলী আমাকে ভালোবাসে, ও জাস্ট সোশ্যাল প্রেসারে বলে উঠতে পারছে না, বাট আমি জানি ও আমাকে ভালোবাসে। আমি কালই ওকে প্রপোজ করব। ওর ভেতরে যা যা আছে আমি সব বলবো, আর ওর ভেতরে কি চলছে না চলছে আমি সেটা জেনে নেব। না না, তুই শ্যামলীকে কিচ্ছু বলবি না। কিঞ্জল, এতে আমার মত নেই। কিঞ্জল দেখ, কিঞ্জল তুই খুব ভালো করে জানিস যে আমি তোকে কোনোদিন কোনো কিছুতে বাধা দিইনি, তাই তো? তুই যা বলেছিস, আরে তোর ইচ্ছা পূরণের জন্য আমি সারা পৃথিবীর সঙ্গে লড়াই করতে পারি, তুই খুব ভালো করে জানিস কিঞ্জল। তাও আমি বলছি কিঞ্জল, এতে আমার মত নেই।
এটা এটা কাদের গাড়ি? এগুলো তো আমাদের বস্তা। এগুলো এই গাড়িতে কেন? এই বিল্টুদা বেরিয়ে চল। তুমি কে ভাই? তুই কে ভাই? দাঁড়াও, আমাদের বিয়ে বাড়ির বস্তা নিয়ে কোথায় যাচ্ছ? দাঁড়াও, চোর চোর সব জিনিসপত্র নিয়ে চুরি করে চলে গেল। কেউ আসুন। হে মহেশ্বর, হে কি হলো? সব জিনিসপত্র নিয়ে চলে গেল। এখানে তো সব কিছু চুরি হয়ে যাচ্ছে। না না না, কিঞ্জল স্যারকে সবটা জানাতেই হবে, জানাতেই হবে। কাল যদি খাবারে কম পড়ে তখন কি হবে? কিঞ্জল স্যারকে জানাবো কিভাবে? ওরা হোটেলটা তো অনেকটা দূরে, আমি তো এখানকার রাস্তাঘাট চিনিও না। না, ভয় পেলে চলবে না, আমাকে কিঞ্জল স্যারকে জানাতেই হবে, জানাতেই হবে। প্লিজ আমাকে প্রমিস কর তুই কিছু বলবি না। প্রমিস মি কিঞ্জল, ইউ আর নট গোইং টু সে এনিথিং টু হার। প্লিজ প্রমিস কর তুই আমাকে। কিঞ্জল স্যার, শ্যামলী, কিঞ্জল স্যার, আমার খুব দরকার আছে আপনার সঙ্গে, একটু দরজাটা খুলবেন? শ্যামলী, শ্যামলী, শ্যামলী এত রাতে তোর ঘরের সামনে কি করছে কিঞ্জল? প্লিজ টেল হার টু গো অ্যাওয়ে, প্লিজ টেল হার টু গো অ্যাওয়ে রাইট নাও। কিঞ্জল স্যার, আমি জানি যে আমি আপনাকে বিরক্ত করছি, কিন্তু সত্যি খুব গুরুত্বপূর্ণ কথা আছে আপনার সঙ্গে। দরজাটা একবার খুলুন না। কি এত রাতে নতুন মেয়েটা কিঞ্জল দাদাকে ডাকাডাকি করছে কেন? কিঞ্জল দাদা ঘরের সামনে দাঁড়িয়ে, ঠিক ধরেছি, কোন বড় চাল চালতে চলেছে এই মেয়ে। ও দেখতেই সরল, ধান্দা একেবারে 16 আনা। না, এর সব প্রমাণ রেখে দিই, বাড়ি ফিরে ছোট গিন্নিমাকে দেখাবো এই মেয়ের আসল রূপ দেখাবো। দাদা ভাই আমি তোকে একটু পরে কল করছি। হ্যাঁ না না না, তুই আমার কথা শোন, আমার কথা শোন কিঞ্জল, আমার কথা শোন। আমি কল করছি তোকে, দাঁড়া না, দাঁড়া, আমি কল করছি। হ্যাঁ কিঞ্জল, কিঞ্জল, কিঞ্জল ফোন। মাই গুডনেস, কি হবে? কিঞ্জল এটা কি করলো? মাই গুডনেস, এটা কি করলো কিঞ্জল? কি করলো কিঞ্জল? জোড়াবাড়ির নয়নের মণি, সমস্ত ব্যবসা, পুরো বেঙ্গল ক্যাটারে সবকিছু দাঁড়িয়ে আছে কিঞ্জলের উপর। কিন্তু তুই ভুলটা করতে পারিস না কিঞ্জল, তুই ভুলটা কিছুতেই করতে পারিস। তোমাকে বেছে নিতে হবে অনেকে, হয় ওই মেয়েটা না হয় আমরা। মামুনি মানবে না, আই নো হার। মামুনি কিছুতেই এটা মেনে নেবে না, মামুনি শ্যামলীকে মানবে না। শ্যামলীর জন্য কিঞ্জল কষ্ট পাবে, কিঞ্জলের জন্য মামুনি কষ্ট পাবে, কিছু শেষ হয়ে যাবে, সবকিছু। শ্যামলী কিছুতে বুঝতে পারছে না, শ্যামলী তার সেন্সেবল মেয়েটা, এত শর্টের সমস্ত কিছুতে শ্যামলীটা কি করে অ্যালাউ করছে? শ্যামলী কেন বোঝাচ্ছে না কিঞ্জলকে? কিঞ্জল এটা না না না, যে করেই হোক শ্যামলীকে কিঞ্জলের থেকে দূরে রাখতেই হবে। কিন্তু শ্যামলী এত রাত্রিবেলা কিঞ্জলের ঘরের সামনে কি করছে? দেখো, এই কাজটা করতে আমারও মন সায় দিচ্ছে না, কিন্তু এছাড়া কোনো রাস্তা খোলা নেই আমাদের কাছে। যদি শ্যামলী একবার মুখ খুলে দেয় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। আমার জোড়া বাড়ি, গ্রেট বেঙ্গল ক্যাটারার সবকিছু চলে যাবে। না না না, আমি এটা কিছুতেই অ্যাফোর্ড করতে পারবো না। আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য জোড়া বাড়ি ধ্বংস করা, সেটা তো আর হবে না। তাহলে কি হলো, কি ভাবছো? তৃষা টেক আ ডিসিশন। হ্যাঁ, আমি এটাই ভাবছিলাম যে সত্যি আমাদের কাছে আর কোনো উপায় নেই। বিশ্বাস করো অরুণাভ, যদি আরেকটু সময় যদি আমরা পেতাম, তাহলে শ্যামলী আর কিঞ্জলের সম্পর্ক নিয়ে আমরা খেলতে পারতাম। কিন্তু সিরিয়াসলি আমাদের হাতে আর একদম সময় নেই। আচ্ছা, শ্যামলীকে যদি সরাতেই হয় তাহলে কিভাবে, কি করব আমরা? একটা কাজ করা যেতে পারে, আমি বলবো? বলো। তোমার মনে হচ্ছে সকালবেলা এক বন্ধুর সঙ্গে আমার দেখা হলো, সায়ন্তন?
হ্যাঁ 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 ওকে আমি কলেজ লাইফ থেকে চিনি, ভীষণ লোভী করাপ্টেড একটা ছেলে। ও টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। আর শুনলাম ও এই ব্যারেজেই কাজ করে। আচ্ছা, শ্যামলী কালকে নদী খাতে দেখা করতে যাবে। যদি আমি সায়ন্তনকে টাকা দিয়ে আর বলি ঠিক ওই সময় ব্যারেজের জল ছেড়ে দিতে, তাহলে তুই জলেই শ্যামলী ভেসে যাবে। আর সবাই ভাববে এটা একটা ন্যাচারাল ডিজাস্টার। তাই না? শ্যামলীও ভেসে যাবে আর আমাদের পাপও ধুয়ে মুছে সাফ। আইডিয়াটা বেশ ভালো, দিস মাইট ওয়ার্ক ইউ নো। কিন্তু না না না, কি করে হবে? কিন্তু সেটা কি করে হবে? কিঞ্জল তো সকালবেলা শ্যামলীর সঙ্গে দেখা করতে যাচ্ছে। যদি কিঞ্জলের কিছু হয়ে যায় অরুণাভ, এই ডিজাস্টারটা আমরা কিন্তু ম্যানেজ করতে পারবো না। চল ওখানে যাবে না, আর তোমাকেই কিঞ্জলকে আটকাতে হবে। কি পারবে না? আমি হ্যাঁ পারবো। আই ক্যান ডু ইট। যাক, তাহলে এটাই হোক। যখন পাপ করতেই হবে তখন আর ঘুমটার আড়ালে থেকে কোনো লাভ নেই। সায়ন্তন, প্লিজ পিক আপ দ্য ফোন। ফোন করছে না কেন? কিরে এতবার ফোন করছিস কেন? কাজ হয়ে গেছে বললাম তো। শোন না সায়ন্তন, একটা গন্ডগোল হয়ে গেছে বুঝলি। তুই না যেমন করে ওই জলটা আটকে দিবি, এখন ছাড়িস না জলটা, বুঝতে পেরেছিস? আরে ভাই শোন, এটা কি তোর বাড়ির জলের পাম্প নাকি? হ্যাঁ, যে যখন বলবি জল খুলে দে, যখন বলবি বন্ধ করে দে, কি বলছিসটা কি তুই? এটা ব্যারেজের জল ছাড়ার প্রসেস ভাই, একটা লম্বা ব্যাপার আছে। আর লক গেট খোলা শুরু হয়ে গেছে অলরেডি। লক গেট খোলা শুরু হয়ে গেছে মানে? এই শোন না, বলছি যে মানে কোনো উপায় নেই, মানে কোনোভাবে কি জলটা আটকানো যায় না? না যায় না, ইয়ার কির একটা লিমিট থাকে। এখন আর কিছু করা যাবে না, চল রাখছি। এই সায়ন্তন, সায়ন্তন শোন, তো সর্বনাশ হয়ে গেল গো। ওরা তো জল ছেড়ে দিয়েছে। কি হবে এখন? হ্যাঁ, আমাদের কিনু আর শ্যামলী একসাথে। আমার তো মাথা কাজ করছে না তৃষা। হ্যাঁ, মানছি আমরা কিঞ্জলের ক্ষতি চেয়েছিলাম, কিন্তু এইভাবে কখনো চাইনি। কিন্তু চেয়েছিলাম তো। শ্যামলী, গুড মর্নিং শ্যামলী। গুড। কিন্তু স্যার, আরে দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। ওয়েট 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 শ্যামলী, আই এম কামিং। শ্যামলী, অনেকটা সিঁড়ি। শ্যামলী, হিয়ার আই কাম শ্যামলী। গুড মর্নিং। বলছি কিঞ্জল স্যার, আপনার সাথে না আমার অনেক দরকার আছে, অনেক কথা বলার আছে আসলে। শ্যামলী, আমি তোমার সব কথা শুনবো, কিন্তু আজ তোমাকে আমার কথা শুনতে হবে। কিন্তু শ্যামলী, কোনো কিন্তু না, অন্তত আজ প্লিজ আমাকে আগে কথা বলতে দাও। দেখো আজ ফুল রেডি হয়ে এসেছি। আকারে ইঙ্গিতে তোমাকে অনেক কিছু অনেকবার বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, বাট জানি না তুমি বুঝতে পেরেছো কিনা। বাট আজ আমি বলবো। আমি তোমাকে ভালোবাসি। I love you. I love you, Shamali. I love you, Shamali. ছি, এই কথা মুখে উচ্চারণ করলেন কেন? এই কথা বলতে নেই, এই কথা শুনতেও নেই। শ্যামলী, 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 কি ভুল বলেছি আমি?
যেটা ফিল করেছি সেটাই তো বলেছি। এটা হতে পারে না, হতে পারে না, এটা অসম্ভব, অসম্ভব। কেন হয় না শ্যামলী? কিসের সমস্যা? আপনি আপনি অবাস্তব কথা বলছেন কিঞ্জল স্যার। সর্বনাশ হয়ে যাবে। আপনি কেন বুঝতে পারছেন না? হে মহেশ্বর, আপনি এই কথাটা বলার জন্য আমাকে এখানে ডেকেছেন? কি ব্যাপার স্যার, আপনি এখানে? হ্যাঁ, বাধ্য হয়ে আসতে হলো। আচ্ছা, আপনাদের এখানে কলকাতা থেকে কোনো পার্টি এসছে? হ্যাঁ এসেছে। অ্যাকচুয়ালি আমার মেয়ের বিয়েতে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, যারা কেটারিং কোম্পানির কেউ আছেন এখানে? হ্যাঁ আছেন, আসুন আসুন। এনারা হচ্ছে আপনার সঙ্গে কিছু কথা বলবে। হ্যাঁ বলুন। হ্যাঁ, কিঞ্জল মল্লিক নামে কেউ কি আপনাদের সঙ্গে ছিলেন? হ্যাঁ, কিঞ্জল আমার ভাই। কি হয়েছে? আপনার ভাই? হ্যাঁ। একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ? হ্যাঁ, আপনার ভাই এবং একটি মেয়ে, হয়তো আপনাদের এমপ্লয়ি, ওনারা আজ ভোরে নদী খাতে নেমেছিলেন। অ্যাকচুয়ালি ব্যারেজের জল ছেড়ে দেওয়া হয়, ওরা বুঝতে পারিনি, ভেসে গেছে। ওরা দুজনেই কি? না না, আপনার ভাই কিঞ্জল মল্লিক। শ্যামলী? ওই মেয়েটি অজ্ঞান হয়ে যায় এবং ওকে হসপিটালাইজ করা হয়েছিল, এবং ওর জ্ঞান ফিরে আসার পরও আমাদের সমস্ত কিছু বলে। মানে আপনি আপনি সত্যি বলছেন যে কিঞ্জল আর বেঁচে নেই? না না, সেটা এখনই বলা যাচ্ছে না। আসলে জানেন তো, ব্যারেজের জল মানে ভীষণ ফোর্স। তবে আমরা সার্চ পার্টি নামাচ্ছি আর কি। আপনারা প্লিজ একটু থানায় চলুন। হ্যাঁ, আপাতত আমরা আসছি। বাই দ্য ওয়ে, আপনি একটু আমার সঙ্গে আসুন, দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। আর এই পুরো পুরো অভিযোগটা শ্যামলীর উপর চাপিয়ে দেবো, রাইট? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি এটাই বলছি। দেখো, যদি শ্যামলীর উপর আমরা মিথ্যে অভিযোগ চাপিয়ে দিই, যদি আমরা সবাইকে এটা বলি যে কিঞ্জলের মৃত্যুর জন্য শ্যামলী দায়ী, ও ছল চাতুরি করে কিঞ্জলকে খুন করেছে, ওকে মেরে ফেলেছে, তাহলে তো ওর কথা কেউ বিশ্বাস করবে না, তাই না? কাজের লোকের কথা কে বিশ্বাস করে? কেউ বিশ্বাস করবে না, তাই তো? হতে পারে তৃষা, হতে পারে। আসলে না, আমি না শ্যামলীকে এমন ভাবে চার্জ করবো যাতে ও কিছু বলতেই না পারে। হ্যাঁ, এটা তো আমাদের করতেই হবে, করতেই হবে। না মানে দেখো, যেমন করে হোক তো আমাদের তো নিজেদেরকে বাঁচাতে হবে, তাই না? কিন্তু কিনুকে আমরা সরিয়ে দিলাম। তুমি ভাবতে পারছো তৃষা? কিঞ্জল, জোড়াবাড়ির কিঞ্জল। অরুণাবু, একবার তুমি ভেবে দেখো, দিনের পর দিন ওরা তোমাকে বঞ্চিত করেছে, তোমাকে তোমার যোগ্য সম্মান দেয়নি, তোমাকে অ্যাকনলেজ করেনি, তোমার কাজকে অ্যাপ্রিশিয়েট করেনি। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আর আমরা কিঞ্জলকে মারতে চাইনি, আমরা কাউকে মারতে চাইনি। আমাদের সিচুয়েশন এই কাজটা করতে বাধ্য করেছে, বুঝেছো? আর অরুণাভ, তুমি তো চেয়েছিলে না কিঞ্জলকে সরাতে? তুমি চেয়েছিলে কিঞ্জলকে সরিয়ে গ্রেট বেঙ্গল ক্যাটারার তোমার হাতের মুঠোয় আসবে। আজকে ফাইনালি এত বছর পরে তোমার স্বপ্ন পূরণ হচ্ছে। সো প্লিজ প্লিজ কিঞ্জলের কথা তুমি এখন ভুলে যাও, ওকে? ইউ আর রাইট তৃষা। আমার এতদিনের পরিশ্রম, এতদিনের প্ল্যানিং আমি এত সহজে হাতছাড়া হতে দেবো না। এক্স্যাক্টলি, আমি তো এটাই বলছি। আর অরুণাভ, তুমি একটা কথা ভেবে দেখো, এই সব কিছুর মূলে কিন্তু এই শ্যামলী। যদি কালকে ওর চুরিটা না ধরতো, তাহলে তো আমাদের এত কাণ্ড করতেই হতো না, তাই না? কিছুই করতাম না আমরা। আজকে যদি আমাদের হাতে খুনের দাগ লেগে থাকে, তার জন্য দায়ী শুধুমাত্র শ্যামলী। তাই ওকে তো শাস্তি পেতেই হবে, শাস্তি ওকে পেতে হবে। কিঞ্জলের মৃত্যুর জন্য দায় নিতে হবে শুধুমাত্র শ্যামলীকে। কে
এখনো মুখ বন্ধ করে থাকবে? মনে পড়লো না সব কথা? শ্যামলী, তুমি আমাকে এইভাবে ভোলাতে পারো না শ্যামলী। তুমি যদি আমাকে এইভাবে এড়িয়ে চলে যাও, আমিও কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবো। এটা তো কিঞ্জল স্যারের জ্যাকেট। কিঞ্জল স্যার এটা পরেই তো সকালে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। এটা পেয়েছেন? তার মানে কিঞ্জল স্যার ঠিক আছে, ওনার জ্ঞান ফিরেছে, মামা মানুষটা বেঁচে আছে তো? চুপ, একদম চুপ। নাটক হচ্ছে, এখন নাটক হচ্ছে। পুরো কথা পাকা খুনি আছে। না 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 স্যার, বিশ্বাস করুন, আমি কিছু করিনি, আমি সত্যি কিছু করিনি। তাই তোর খেলা আমাদের হাতে সব ধরা পড়ে গেছে। খেলা? কিসের খেলা? আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? তুই কিছু বুঝতে পারছিস না? না, এই তুই তো টাকা নিয়েছিলি। কিঞ্জল তোকে 10 লক্ষ টাকা দিয়েছিল। 10 লক্ষ টাকা কেন দিয়েছিল বল? দিদি দিদি বিশ্বাস করুন, আমি টাকা নিইনি, আমি টাকা নিতে চাইনি। ও কিঞ্জল স্যার আমাকে জোর করে আমি টাকা ফেরত দিয়ে দিতে বলেছিলাম। আমি টাকা সত্যি ফেরত দিয়ে দিতে বলেছিলাম। চড় বেড়ে না গালটা লাল করে দেবো। তোদের ধান্দা আমি খুব ভালো করে জানি। আগে তো রূপ দেখে ফাঁসিয়েছিস, তারপর একটা কেচ্ছা করে ব্ল্যাকমেল, তাই তো? হ্যাঁ, তারপর যখন টাকাটা পাওয়া হয়ে গেল একেবারে মেরে দিলে। আপনি কি বলছেন দিদি? কিঞ্জল স্যারের আমি কোনো ক্ষতি করিনি। আমি ওনার কোনো ক্ষতি চাই না, আমি কিচ্ছু করিনি ওনার। আমি তো ওনার থেকে দূরে দূরে থাকছিলাম। আমি ওনাকে বলেছিলাম নিজের পরিবারের কাছে, নিজের মায়ের কাছে ফিরে যেতে। আমার কথা শোনেনি কিঞ্জল স্যার, উনি আমার কোনো কথা শোনেননি। হ্যাঁ তাই তো স্যার, ঠিক এইভাবেই নিজের প্ল্যানটাও সাজিয়েছিল, যাতে নিজের কাজ ছেড়ে ঠান্ডা মাথায় আমার ভাইকে খুন করতে পারে, সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে যেতে পারে। দাদা, তোমরা এটা কি বলছো? আমি কোথায় পালিয়ে যাবো? এত বড় শহরে তোমরা যে আমাকে আশ্রয় দিয়েছিলে, আমি কোথায় পালিয়ে যাবো? নর্থ বেঙ্গলে পালাবি? আপনি আমার কথা মিলিয়ে নেবেন ম্যাডাম। আমি লিখে দিতে পারি ওর নর্থ বেঙ্গলে একটা গ্যাং আছে। কিরে, তোর আসল পরিচয়টা বল। আপনাদের কথা আমি কিছু বুঝতে পারছি না। কিঞ্জল স্যার কি পাওয়া গেছে? এখনো নাটক করে চলেছে। ঠিক আছে, তোর মুখ থেকে কি করে কথা বের করতে হয় এবার শুধু সেটা দেখ। দিদি, মৌজিদি, ওর দাদা, আমি কিছু করিনি। আমি কিঞ্জল স্যারের কিচ্ছু করিনি। আমি তো ফিরে দিতে বলেছিলাম। আমি কিচ্ছু করিনি। ও মহেশ্বর, আমি তো কিছু করিনি। কার শ্রাদ্ধানুষ্ঠান বলো? বৌদি, তুমি ঘরে যাও, তোমাকে কিছু শুনতে হবে না। না না, আমি কেন ঘরে যাব বলো তো? এখানে তোমরা সবাই মিলে কি আলোচনা করবে? কাকিমা, আমি কিন্তু এইসব কিচ্ছু হতে দেব না, আমি বলে রাখলাম। ঠাকুর মশাই, এইসব কিচ্ছু হবে না এই বাড়িতে। কিঞ্জলের কিচ্ছু হয়নি, কিঞ্জল ফিরে আসবে, ওর কিচ্ছু হয়নি। বৌদি কিছু না করলে কেমন করে চলবে বলো? অপঘাতে মৃত্যু এভাবে ফেলে রাখলে তো। মামুনি ঠিক বলেছে, কিঞ্জলের কিছু হয়নি। মামুনি ঠিক বলছে। কিঞ্জলের কিছু হয়নি, কিঞ্জল ফিরবে, কিছু হয়নি কিঞ্জল।
কিছু হয়নি কিঞ্জল, কিঞ্জল ফিরবে। কিচ্ছু হয়নি বল, আমাদের কিঞ্জলের কিচ্ছু হয়নি তো অনি। দেখো দেখো তোমরা, অনিও বলছে কিঞ্জলের কিচ্ছু হয়নি। আমার কথা বিশ্বাসই করো না, সত্যিটা বিশ্বাস করছো না কেন তোমরা? কেউ বোঝোই না তোমরা আমাকে, অনি যারা। কোর্ট, কোর্টে কি হবে স্যার? কিঞ্জল মল্লিকের খুনের অপরাধে কাল কোর্টে তোমার বিচার হবে। জোড়াবাড়ির অপরাজিতা মল্লিক, কিঞ্জল মল্লিকের মা তোমার নামে মামলা করেছে। মামলা? তার মানে স্যার যে কথাগুলো বলেছিল সেগুলো বিশ্বাস করে বলেছিল? ও তো আপনার কোনো ক্ষতি করেনি, ওর তো কোনো দোষ ছিল না, তাহলে কেন মারলেন ওকে? ও ভাষা, আমি তো ভেবেছিলাম গোটা পৃথিবী যদি এক কথা বলে, স্যার স্যার ওই কথাটা বলবেন না, স্যার অন্য কথা বলবেন। স্যার কিছুতেই বিশ্বাস করবেন না যে আমি কিঞ্জল স্যারকে খুন করেছি। মানুষ চিনতে এতটা ভুল করে ফেললাম, একবারও আন্দাজ করতে পারলাম না যে শ্যামলীর ইন্টেনশন কি ছিল। শ্যামলী, সেই শ্যামলী। আমার নাম শ্যামলী। সাবধানে থাকবেন, আবার দুমদাম কোথাও হারিয়ে যাবেন না। আপনার দায়িত্ব আমি কিঞ্জলের উপর দিয়ে যাচ্ছি। বেশ, সবাই যখন একই কথা বলছে, সবাই যখন এই কথাটাই বিশ্বাস করছে, তখন তো আমার কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু পাওয়ারও নেই। তবে তাই হোক, তাই হোক। স্যার, আমার পক্ষে কোনো উকিলের দরকার নেই, কোনো উকিলের দরকার নেই। আমার ফাঁসি হোক, আমাকে ফাঁসি দিয়ে দিন। আমি বাঁচতে চাই না, আমাকে বাঁচানোর কোনো দরকার নেই। আমার ফাঁসি হয়ে যায়, শুধু একবার কিঞ্জল স্যারকে খুঁজে বের করুন। আমি বলছি উনি বেঁচে আছেন, উনি কোথাও না কোথাও ঠিক আছেন, ওনাকে খুঁজে বের করুন, ব্যাস তাহলেই হবে। আমার ফাঁসি হয়ে যাক, আমার ফাঁসি হয়ে যাক। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। আরে ধ্যাত, তখন থেকে এক কথা বলে চলেছে। আরে কি হলো, পাবলিক প্রসিকিউটরকে ফোন করলে? যাকে পারো তাকে ব্যবস্থা করো। মহেশা, ও মহেশা, তুই তো নিজে ওকে এ বাড়িতে নিয়ে এসেছিলিস। তোর মন কি বলছে? তোর কি মনে হয় যে পুরোটাই একটা স্টেজ, পুরোটাই একটা নাটক? শ্যামলীদের ক্ষমতা আছে এত বড় একটা নাটক সাজানোর? কিঞ্জলের কাছ থেকে টাকা নিয়েছে শ্যামলী, তুই জানিস এটা? আমার ভাই আমার ফোন ধরেনি প্রিয়া, আজ পর্যন্ত কখনো এটা হয়নি। সেদিন আমি তোকে 50 বার ফোন করেছিলাম, কিঞ্জল আমার ফোন ধরেনি। আর তারপরে পরের দিন সকালে শ্যামলী ওর কাছ থেকে টাকা নেয়, কিন্তু শ্যামলী আমার ফোন ধরেনি। কেন ধরেনি আমার ফোনটা? বল, কেন ধরেনি আমার ফোন? কেন ধরলো না বল? আমার সবকিছু ঘুরে যাচ্ছে দাদা ভাই, কোনটা সত্যি কোনটা সত্যি নয় আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু আমি এটা জানি যে যে মেয়েটা তোকে বাঁচানোর জন্য হসপিটালে গেল, যে নাকি একা বাড়ি চিনে না আসতে পেরে থানায় গেল, আচ্ছা মানলাম ও তখন ভালো ছিল, তারপর ওর লোভ হয়েছে, ও কিঞ্জলের কাছ থেকে টাকা নিয়েছে। আমারও সন্দেহ আছে
তোদের কথা অনুযায়ী আমি মেনেও নিলাম, কিন্তু আমি নিশ্চিত দাদা ভাই শ্যামলিদি কোনটা করেনি। তো নিশ্চিত হচ্ছিস কি করে আমি তো বুঝতে পারছি না। কিঞ্জলকে শ্যামলী নদী খাতে ডেকে নিয়ে গেল, কিঞ্জল শ্যামলীর কিছু হলো না, ও ফিরে এলো। কি করে ফিরে এলো? শ্যামলীর কেন কিছু হলো না? শ্যামল তো ঠিক আছে। দেখ দাদা ভাই, আমি জানি সবাই বলছে শ্যামলিদি নাকি জানতো যে জল কখন ছাড়বে, সেই অনুযায়ী কিঞ্জলকে ওখানে রেখে চলে এসেছে। এটা পুরোটা নাকি একটা পরিকল্পিত খুন। কিন্তু আমাকে একটা কথা বলতো দাদা ভাই, অত বড় একটা ব্যারেজের জল কখন ছাড়বে, কখন ভাসাবে নদী খাত, সেটা কেউ জানে না, কোনো লোকাল লোকও পর্যন্ত জানে না, শুধুমাত্র শ্যামলিদি জানে। এত হোল শ্যামলিদি, তাও আবার অত উঁচু মহলে, হতে পারে না দাদা ভাই। আর শ্যামলিদি তো বিমল কাকা, সুতাপাদি সবাইকে বলে ওখানে গেছিল। কেন জানি না কোনো কিছু দেখে সেই মানুষগুলোর একটা কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে চলেছে বলে মনে হয়, এবং সেটা ঘটেও। সঙ্গে সঙ্গে তারা তাদের মোবাইল বের করে সেই ভিডিও ফুটেজটি তুলে ফেলে। অলরেডি আমি সেই ভিডিও আপনার কাছে পেশ করেছি ধর্মাবতার। সেই ভিডিওতে দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিঞ্জল মল্লিক বলতে গেলে প্রায় কাকুতি মিনতি করে এই অপরাধীর কাছে কিছু একটা অনুরোধ করছে, কিন্তু শ্যামলী দেবী কিছু শোনেননি। তার কথা না শুনে তিনি ক্রমাগত উপর দিকে উঠে যেতে থাকেন। এর বেশি আর কি হতে পারে ধর্মাবতার? হয়তো কিঞ্জল বাবু ওনার কাছে অনুরোধ করছিলেন, মিনতি করছিলেন যে এইভাবে যাতে আর আমাকে ব্ল্যাকমেল করা না হয়। ধর্মাবতার, এই মর্মান্তিক ঘটনাটি যেদিন ঘটে তার ঠিক আগের দিন রাতে হোটেলের ঘরে কিঞ্জল মল্লিককে ফোন করেন তার দাদা অনিকেত মল্লিক সুদূর বিদেশ থেকে। কিন্তু তার ঠিক কিছুক্ষণ বাদেই এই অপরাধী শ্যামলী দেবী সেই ঘরে আসেন। তো যথারীতি কলটাকে অফ করে দেওয়া হয়, মানে কিঞ্জল মল্লিককে অফ করে দেন। কিন্তু অদ্ভুতভাবে পরবর্তীকালে তার কিছুক্ষণ বাদে যখন অনিকেত মল্লিক বাইরে থেকে ক্রমাগত এই অপরাধীকে এবং কিঞ্জল মল্লিককে ফোন করে যান, কিন্তু একবারের জন্য কিঞ্জল মল্লিক ফোন রিসিভ করেননি এবং এই অপরাধীও ফোন রিসিভ করেননি। ধর্মাবতার, আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে কিঞ্জল বাবু কতটা মানসিক নির্যাতনের মধ্যে ছিলেন যে তার দেবতুল্য দাদার ফোন পর্যন্ত তিনি রিসিভ করেন। শ্যামলী দেবী, আপনি সেদিন কি বলেছিলেন কিঞ্জলকে? কি দেখিয়ে ওনাকে ব্ল্যাকমেল করেছিলেন? আচ্ছা, আপনি অনিকেতের ফোন ধরেননি কেন বলুন তো? আচ্ছা, আপনি কবে থেকে ওনার কাছ থেকে কন্টিনিউয়াসলি টাকা চেয়ে চলেছিলেন? আপনার কি পরিকল্পনা ছিল? আচ্ছা, আপনি আমাকে বলুন তো যে আপনি কিঞ্জল মল্লিকের কাছ থেকে আর কি কি হাতিয়েছিলেন? তারপরে এই যে খুন করেছেন, খুনের প্ল্যানিংটা আপনি কতদিন ধরে করছেন? আচ্ছা, আপনি আমাকে বলুন তো যে আপনি যদি পুরুলিয়ায় না যেতেন তাহলে কিঞ্জলকে কি উপায়ে খুন করতে চাইতেন? তুমি চুপ করে আছেন কেন? সবাই তো শুনতে চাইছেন, ধর্মাবতার শুনতে চাইছেন। স্পিক আউট! আমি খুন করিনি, আমি খুন করিনি, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, আমি খুন করিনি। আমি শান্ত হন, আপনি শান্ত হন, এটা কোর্ট, চিৎকার করবেন না। অনিকেত মল্লিক কোথায়? কি রে, তোরা অনিকেতের কোনো খোঁজ পেলি? না বাবা, দাদা ভাই তো ফোনও তুলছে না, কি করি বলো তো? আজকে সারাদিন খুব ধকল গেছে, তুমি এখন একটু রেস্ট নেবে। বসো। রো, মামনি অ্যান্টি অ্যাংজাইটি ওষুধগুলো দে, লাগবে। শোন না, বলছি খালি পেটে ওষুধগুলো দিস না, তারা আমি একটা কিছু করে আনছি। আমার জন্য কিছু আনিস না ছোট, আমি খেতে পারবো না। আচ্ছা, তা বললে হয় দিদিভাই, কিছু তো একটা মুখে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মামনি, তুমি একটু শো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আরে এদিকে তো কি হয়ে গেল? সর্বনাশ হয়ে গেল, সব সর্বনাশ হয়ে গেল। টিভিটা অন করো তোমরা। থাক না মা, বলছি এখন বড় মামির এরকম অবস্থা। টিভিটা অন করতে হবে এক্ষুনি। কি হয়েছে তৃষা? ব্রেকিং নিউজ,
যেখানে কলকাতার একজন নামকরা ব্যবসায়ী পরিবারের গৃহবধূ শ্রীমতী অপরাজিতা মল্লিক একজন সাধারণ মেয়েকে কিভাবে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন, এমনকি ভরা কোর্ট চত্বরে তার গায়ে হাত তুলেছিলেন। কিসের আক্রোশ, কিসের ভয়? দেখুন 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 আমার দিদির কি অবস্থা করেছে দেখুন। ওরা আমাদের দিদিকে ব্যবহার করে ওরা চুড়ে ফেলে দিয়েছে। ওই বাড়ি বড় ছেলে আমার দিদিকে বাঁচাতে এসেছিল না, যারা কেস করে তারাই বাঁচাতে আসে। দেখেছেন কখনো? আর বাঁচাবে নাই বা কেন? ওদের পরিবারের সমস্ত কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে বাইরে চলে আসবে না? দেখুন ওদের বাড়ি যে খুন হয়েছে তার পিছনে ওই বাড়িরই কোনো কুমতলব আছে কিনা, নাহলে খুনটা ওরা করেছে কিনা সেটাই দেখুন গিয়ে আগে। কি হচ্ছে কি এসব? শ্যামলী সুইসাইড করতে গেছে? কি মানে কি এসব? দাদা ভাই, মাকে নিয়ে ওরা এসব কি বলছে? এই শ্যামলী মেয়েটা তো বেশ ডেঞ্জারাস, গোটা ফ্যামিলি ডেঞ্জারাস। সবটা আগে থেকে প্ল্যান করা। তুই কিছু একটা কর, এই মেয়েটা যেন বেঁচে থাকে, নইলে কিন্তু আমরা ভয়ানক বিপদে পড়ে যাব। তবে কি তাদের পরিবারের চক্রান্ত ফাঁস হয়ে যাওয়ার ভয় ঘনিয়ে আসছিল? আর ঠিক সেই কারণেই শ্যামলী মালাকারের মৃত্যু তাদের জন্য এত গুরুত্বপূর্ণ। আমি সকলকে বারবার বলেছিলাম, বারবার করে বলেছিলাম, তখন আমার কথা তোমরা কেউ শোনোনি। এখন বোঝো সবকিছুতেই তোমাদের বাড়াবাড়ি। যে মাথায় করে নাচলো সে তো মাঝখান থেকে আমাদের পরিবারের সম্মানটা ধুলোয় মিশে গেল। এবার মুখ দেখাবো কি করে সবাইকে? মা তুমি প্লিজ ঘরে যাও, আর যদি এখানে থাকতেই হয় তাহলে প্লিজ একটু চুপ করে থাকো, আর ভালো লাগছে না প্লিজ। নিশ্চয়ই কোনো কেচ্ছা ছিল ওই ছেলের, তাই নিজেদেরকে বাঁচাতে নিজেরাই সবকিছু করেছে। আর হামেশাই তো এরকম ঘটছে, বড় লোকদের তো সম্মানটাই সব, ওই দুই তো জল খায় ওরা। একদম ঠিক। আমার দিদি একটু বোকা শোকা মেয়ে, ওকে বোকা পেয়ে ওর ঘাড়ে এইসব খুনের দায়ে চাপিয়ে ওরা পালিয়ে যাবে ভেবেছিল, কিন্তু কোর্টে তো তা হয়নি। তারপরে ভয় দেখিয়ে এই আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। ওই যে ওই মহিলা যে আমার দিদির গায়ে হাত তুলেছে, সেই আসল অপরাধী। আজকে যদি আমার দিদির কিছু হয় তাকে আমরা কিন্তু ছাড়বো না, একদম ছাড়বো না কিন্তু। আচ্ছা, এই সত্যি কি মেয়েটা প্ল্যান করে এসব করলো? মিডিয়ার সামনে ইচ্ছে করে ঝাঁপ দিল? এই অনি, এরপর তো মানুষের উপর থেকে আমার বিশ্বাস উঠে যাবে। হ্যাঁ, যার বিপদের দিনে পাশে গিয়ে দাঁড়ালাম সে এই প্রতিদান দিল আমাদের। একমাত্র আমাদের চ্যানেলের প্রচেষ্টায় শ্যামলী মালাকারকে এই মুহূর্তে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনা সম্ভব হয়েছে এবং তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে। একজন গরিব মানুষের উপরে এরকম অত্যাচারের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলবে সংবাদ মাধ্যম, এবং আমরা আশা করব সাধারণ মানুষ এরকম অবিচার মুখ বুজে মেনে নেবেন না। শ্যামলী মালাকার এবং জোড়াবাড়ির রহস্যের আরো নতুন নতুন টাটকা আপডেট পেতে আমি কিঞ্জল স্যারের কোনো, তোমার মরণ হয় না কেন? আমার ছেলেটার জায়গা তুমি মরতে পারলে না? চলুন ম্যাডাম, শ্যামলী মালাকারকে নিগ্রহ এবং আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। প্লিজ চলুন। কি করছেন কি আপনারা? কি হচ্ছে এসব? কোথায় নিয়ে যাবেন ওকে? কি বলছেন উনি? আমাকে নিয়ে যাবেন মানে? আমি কি করেছি না? আমাকে নিয়ে যাবেন কেন তুই বল। যেতে হবে। যেতে হবে মানে? বৌমাকে থানায় নিয়ে যাবে? হতে পারে না, কিছুতেই হতে পারে না। দাদু ভাই, থানায় কথা বল। উঁচু মহলে মন্ত্রী আমলা যে যেখানে আছে কথা বল। বড় দাদু, জোড়াবাড়ির বৌমা জেলে যেতে পারে না। বড় দাদু, আমি যতদিন বেঁচে আছি মামনির কোনো ক্ষতি হতে আমি দেব না। ভাবতে পারছি না শ্যামলী আমাদের বাড়িতে এত বড় সর্বনাশ করলো।
ম্যাডাম সময় আর নেই, এবার যেতে হবে। এই নিয়ে চলো। 1 মিনিট, মামুনিকে আমি নিয়ে যাবো। মামুনি, তোমার কোনো ভয় নেই, আমি আছি তো। আমি তো যাবো তোমার সঙ্গে, থাকবো তোমার সাথে। যতদিন তোমার বড় ছেলে বেঁচে আছে তোমার কোনো ক্ষতি হতে দেবে না, কেউ কিছু করতে পারবে না তোমার। চলো। আমি গিয়ে না বললে যে ম্যাডামকে পুলিশ ছাড়বে না। আমাকে যেতে হবে, জোড়াবাড়ির এত বড় সর্বনাশ আটকাতেই হবে। কিন্তু আমি বেরোবো কি করে? কি করে বেরোবো এখান থেকে? হ্যাঁ, সোজাভাবে ওরা বেরোতে দেবে না, তাই এইটুকু মিথ্যার আশ্রয় আমাকে নিতেই হবে। আমার সঙ্গে থেকো মহেশ্বর। শিউলি, শিউলি, জল জল, শিউলি, আমার কষ্ট হচ্ছে। কি হলো? চল 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 চল। কি হচ্ছে, কি হচ্ছে? তুমি এরকম করছো কেন? ও বাবা গো, কি করছো গর্দি? মনে হচ্ছে জল এখনো সব বেরোয়নি। এইটাকে দেখো, আমি শ্বাস নিতে পারছি না, ও কষ্ট হচ্ছে। তুমি মরে গেলে না, এখন আমাদের শাড়ি সর্বনাশ হবে। আমি ডাক্তার দেখে নি। চল 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 চল। দাঁড়া, এই যে জিনিস, এখানে কোনো বিশ্বাস নেই। এক কাজ কর, তুই এখানে পাহারাতে, আমি গিয়ে ডেকে আনছি। ঠিক আছে, তুমি যাও। এই রে, এটা তো ভাবিনি। শিউলি এখানে থেকে গেল, তাহলে আমি বেরোবো কি করে? এবার কি করবো? শিউলি, শিউলি, জল। এই এত অস্থির হচ্ছে কেন? ডাক্তার আসছে তো নাকি? ছটফট করছে, সব জলে যাবে। দোতলা বাড়ি হবে না মনে হচ্ছে। শিউলি, জল 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 খাবে। দিচ্ছি দিচ্ছি, জল দিচ্ছি, জল দিচ্ছি। জল শিউলি, এই তো আমি জল দিচ্ছি। দাঁড়াও। এই কোথায় যাচ্ছ? হ্যাঁ, ছাড়ো, কোথায় যাচ্ছ? ছাড়ো। এদিক ওদিক ছুটে বেড়াতে হচ্ছিল, কিন্তু আপনারা তো আমার এতদিনের পরিচিত, তো আপনারা আমাকে একবার জানালেন না। বিপদের সময় মাথা কাজ করেনি, কিছু ভাববার মতো সময় পাইনি। আপনি বলুন না, আপনি একটা ওয়ে আউট বার করে দিন, কি করা যায়? এত সহজ হবে না, এত সহজ নয়। আপনারা হয়তো ভাবছেন যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, না, হবে না। কেসটা এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তাতে কালকে কোর্টে কেসটা উঠলে জামিন পাওয়া মুশকিল হয়ে যাবে। মানে কোনো উপায় কি নেই? মানে এই সমস্ত কেসে তো একটা ওই আন্ডার টেবিল সেটেলমেন্টের বিষয় থেকেই যায়। মানে যারা এই কেসটা করেছে, মানে শ্যামলীর ভাইয়েরা, তাদেরকে যদি টাকা পয়সা দিয়ে একটু বুঝিয়ে সুঝিয়ে। আপনি খেপেছেন নাকি? হ্যাঁ, পুরো প্রেসের নজর এখন এই কেসটার উপরে, সব ওঁত পেতে বসে আছে। যদি এই সময় কোনোভাবে খবরটা লিক হয় যে আপনারা টাকা পয়সা দিয়েছেন, তাহলে কিন্তু সবাই বলতে শুরু করবে যে আপনারা ভয় দেখাবার চেষ্টা করছেন বা আপনার মুখ বন্ধ করাবার চেষ্টা করছেন। এতে হিতে বিপরীত হয়ে যাবে। টাকা দিয়ে সব কিছু হয়? হয় না। আর সবচেয়ে বড় গন্ডগোলটা তো তুমি পাকিয়ে এসেছো। কাল কোর্টে গিয়ে শ্যামলী নির্দোষ এই সাক্ষীটা দিলে কি করে? দেখুন, যা হবার সেটা তো হয়ে গেছে। এ নিয়ে কথা বলে তো এখন আর কোনো লাভ নেই। আর তাছাড়া আমরাও চাইনি যে কোনো নির্দোষ শাস্তি পাক, তাই উনি সাক্ষ্য দিয়েছিল। এখন আপনি বলুন না, কি করা যায়? আইনি পথে এই কেসটার কোনো সমাধান হবে বলে আমার মনে হয় না। কেননা শ্যামলীকে অসম্মান করা হয়েছে, এমনকি ওকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে। আর এই কেসটার উপরে যারা
বেশি করে নজর দিয়েছি। মানবাধিকার কমিশন, মহিলা কমিশন বা এইসব স্বেচ্ছাসেবী সংগঠন, এদের কাছে যদি পোর্ট্রে করা যায় যে আপনারা শ্যামলীর সম্মান ফিরিয়ে দিচ্ছেন, আপনি আপনি এখানে কেন? হ্যাঁ, কি করতে এসেছেন? দিদির মাথা কাতে? ও যাওয়া হবে না, বেরিয়ে যান, কোনো দরকার নেই এখানে থাকার, চলে যান। দিদির সাথে কোনো রকম কথাবার্তা হবে না, যা কথা হওয়ার কোর্টে হবে, যান। অফিসার প্লিজ, এই বেরো, চলো রে। আমরা বেরিয়ে যাবো, আমরা বেরিয়ে যাবো রে। চলো রে, আচ্ছা বার করে দিচ্ছি, বার করে দিচ্ছি রে। পিয়া দিদি, শ্যামলী দিদি, পিয়া দিদি বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, আমি সত্যি কিছু করিনি, অন্তত তুমি আমায় বিশ্বাস করো। আমি তো নিজেই বুঝে উঠতে পারলাম না কি থেকে কি হয়ে গেল, আমি কিচ্ছু করিনি। শ্যামলী দি, আমার তোকে কিছু কথা বলার আছে। হ্যাঁ, কথা? কিন্তু স্যারের খোঁজ পাওয়া গেছে? বলো না পিয়া দিদি, ওনার খোঁজ পাওয়া গেছে? বলো না কি খবর? স্যার, আমি জানি আপনি আমার উপর রেগে আছেন, রেগে থাকাটাই স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করুন ম্যাডামের এই অবস্থার জন্য আমি দায়ী নই। বিশ্বাস করুন, আমি ম্যাডামকে এই অবস্থায় দেখতে চাইনি, আমি চেয়েছি ম্যাডামকে বাঁচাতে। বিশ্বাস করুন। এই ব্যাগে যা আছে সেগুলো বার করুন। এই ব্যাগে যা আছে সেগুলো বার করুন। হ্যাঁ, করছি। এগুলো কেন স্যার? রেডি হয়ে নিন, আমার আপনার সঙ্গে বিয়ে। বিয়ে? আপনি কি বলছেন স্যার? বিয়ে? না না না, ছি ছি, এই কথা শোনাও পাপ। কি বললেন? পাপ? তোমার তো অনেক লীলা মহেশ্বর, কত রকম আশ্চর্য ঘটনা ঘটিয়ে দাও তুমি। এখন কিছু একটা করো না মহেশ্বর, এই বিয়েটা আটকে দাও না, আটকে দাও না বিয়েটা। বিয়েটা না করেই ম্যাডাম যেন বাড়ি ফিরে আসেন। কিছু একটা করো না মহেশ্বর, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? কিছু একটা করো মহেশ্বর। শ্যামলী দি, চল।
দেখো, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যাইবো কোথায়? যাইবো যাবো। দাদা ভাই ভেতরে আসলে বিয়ের আয়োজন করছে, আর ওকেও তো চেঞ্জ করতে হবে। আমরা আসি। হ্যাঁ, 1 মিনিট দাঁড়ান, এতটুকু ভরসা করি না আপনাদের, এখানেই দাঁড়িয়ে থাকবেন। হ্যাঁ, এই হ্যালো খোকন, তুই পৌঁছে গেছিস থানায়? এই তো আমি ঢুকলাম সবে থানায়। ও শোন না, এরা না বিয়ের নাটক করতে পারে এখানে, বুঝতে পেরেছিস? আমি যতক্ষণ না বলবো ততক্ষণ কিন্তু তুই কেস তুলবি না। আচ্ছা ঠিক আছে, আমি এখানেই অপেক্ষা করছি, তাহলে তুই ফোন করলে তারপর আমি কেস তুলব। হ্যাঁ। এই সুবল, সুবল তুই খোকনকে কি বললি? আমি বলছি এসব করিস না ভাই, এসব করিস না। খোকনকে বল কেসটা তুলে নিতে। খোকনকে বল ওখানে অফিসারকে বলতে যেন ম্যাডামকে ছেড়ে দেয়। বল এটা করিস না ভাই, তুই বুঝতে পারছিস না, তোরা কেউ বুঝতে পারছিস না। এই বিয়েটা হলে সর্বনাশ হয়ে যাবে, ম্যাডাম কোনোদিনও মানবে না এই বিয়েটা। এই বিয়েটা হতে দিস না ভাই, আমি তোকে বলছি বিয়েটা হতে দিস না। আচ্ছা শোন, তোদের তোদের টাকা লাগবে তো? বেশ, আমি স্যারকে বলবো, তোদের টাকা দেবে, অনেক টাকা দেবে। এই বিয়েটা হতে দিস না ভাই, হতে দিস না। আমার কথাটা শোন, একটু বোঝার চেষ্টা করে, বিয়েটা হতে দিস না। তুই কাঁদছিস কেন? তুই কাঁদছিস কেন বল? কিন্তু ভয়, বিয়ে তো তাই ভয় পাচ্ছে। ও দিদি ভাই, কাকিমা তো ঠিকই বলেছে, অস্বীকার করলে তো আমাদের অনেরই অমঙ্গল হবে। বলো, আমাকে কিচ্ছু বোঝাতে এসো না তোমরা। আমি আমার রনির এত বড় সর্বনাশ মেনে নিতে পারবো না। এই বিয়ে আমি মানি না, এটাই শেষ কথা আমার। মানতে না চাইলেও মেনে নিতে হয় বড় বৌমা। এই যে কিঞ্জল দাদু ভাইকে পাওয়া যাচ্ছে না, আমরা কি মেনে নিতে পারছি? তবু মেনে নিতে হচ্ছে বৌমা। কপালের দোষ কে খণ্ডাবে বৌমা? নতুন বউ যখন বাড়িতে এসেছে, নিয়ম কানুন তো কিছু পালন করতেই হবে। সোনালি, টুম্পা বরণ ডালাটা নিয়ে আয় তো। বরণ ডালা? কিসের বরণ ডালা কাকিমা? তার মানে আপনারা বরণ ডালা সাজিয়ে সবকিছু রেডি করে বসে আছেন? ছোট, রোহিণী, তোরা সবাই এই প্ল্যানের পার্ট। তোরা তোরা সবাই সবকিছু জানতিস? হ্যাঁ, সবটা জানতিস? আমার রনির এত বড় সর্বনাশ করলি চক্রান্ত করে। হ্যাঁ, এই সাপের মতো মেয়েটা যে আমার সংসার তছনছ করে দিয়েছে, তাকে বরণ করবে বলে তোমরা সবাই বরণ ডালা সাজিয়ে বসে আছো। বাবা, কাকা বাবু, আপনারাও আমাকে কেউ কিছু জানালেন না। তুমি কি করে এটা করতে পারলে সূর্য? আমার রনির এত বড় একটা সর্বনাশ তুমি কি করে করতে পারলে? চুপ করে থেকো না সূর্য, আমি জানতে চাই। জবাব দাও সূর্য, জবাব দাও। এদিকে শান্ত হয় একটু, প্লিজ প্লিজ একটু শান্ত। দিদি, আমার কতটা শান্ত হয়। শোন দিদি, দেখ সিচুয়েশন যেরকম জায়গায় চলে গেছিল, আমাদের হাতে কিছু ছিল না। আসলে পুলিশের বড় কর্তা থেকে উকিল সবাই একটা রাস্তায় দেখিয়েছিল। তাহলে এরকম একটা সিদ্ধান্ত অনি নেবে কেন বলতো? এরকম করো না অপরাজিতা, তোমার শরীরটা খারাপ হবে। আপনার সাথে একটু দরকার ছিল স্যার। আপনার সাহস কি করে হলো? আপনার সাহস হয় কি করে এই ঘরে এসে আমার সাথে কথা বলার? এই শেষ, আর আসবো না। বেরিয়ে যান। কিন্তু একটা কথা আপনাকে না বললেই নয় স্যার, সবাই একতরফা আমাকে দোষারোপ করে যাচ্ছে, কিন্তু আমার কথা কেউ শুনছেই না। স্যার, আপনি একদিন আমায় বলেছিলেন না, না তুতলিয়ে সাহস নিয়ে কথা বলতে।
তাই আজ বলছি, আমি কিঞ্জল স্যারের কোনো ক্ষতি করিনি স্যার। আমি এই পরিবারের কারোরই কোনো ক্ষতি করিনি, কিন্তু সবাই আমাকেই দোষ দিচ্ছে। আমি তো সেটা মেনেও নিয়েছি স্যার, মেনেও নিয়েছিলাম। আমি কোর্টে কোনো কথা বলিনি। আমার ফাঁসি হবে জেনেও আমি চুপ করেছিলাম স্যার। কিন্তু আবার শেষ মুহূর্তে যখন আপনি আমায় বাঁচালেন। আপনি একবার একটা কথা বোঝেন না? কি বললাম আপনাকে? বেরিয়ে যান। সেদিন রাতে বিয়ে বাড়িতে চুরি হয়েছিল স্যার। তুমি কে ভাই? আর সেই চুরির কথা বলতেই আমি কিঞ্জল স্যারের ঘরে অত রাতে ঢুকেছিলাম, কিন্তু কিঞ্জল স্যার আমার কোনো কথাই শুনলেন না। উনি আমাকে বললেন পরের দিন সকালে আসার সময় একটা মরা নদী খাদ দেখেছিলাম, মনে আছে? হ্যাঁ, কাল তুমি সকাল 6টায় চলে এসো .6। উনি নাকি ওনার কথা বলবেন আর আমার কথাও শুনবেন। আমার মন মানলো না। আমি সেই মুহূর্তেই অরু দাদা আর বৌদিদির ঘরেও গেলাম একই কথা বলতে। আমরা একটা কাজ করছি, আমরা বরং কালকে সকালে দেখছি। হ্যাঁ এক্স্যাক্টলি, কাল সকালবেলা বরং কারোর সাথে আমরা কথা বলবো, ঠিক আছে? এবং তার সঙ্গে আমি এটাও বললাম যে কিঞ্জল স্যার সকাল 6টার সময় নদী খাতে যেতে বলেছে, কিন্তু ওনারাও আমার কোনো কথার পাত্তা দিলেন না। তারপর পরের দিন সকালবেলা 6টার সময় আমি এই কথাগুলো বলার জন্যই নদী খাতে গেলাম। কিঞ্জল স্যারও এলেন, কিন্তু তখনও উনি আমার কথা না শুনে উনি নিজের কথা বললেন। আমি তোমাকে ভালোবাসি শ্যামলী, আই লাভ ইউ। আর যে কথাটা বললেন সে কথায় আমি রাজি হতে পারলাম না। আর ঠিক তখনই উনি আমাকে টাকা পাঠিয়ে উনি বোঝাতে চেয়েছিলেন যে শ্রেণীর কোনো ভেদাভেদ হয় না, কোনো বৈষম্য হয় না। তোমার গ্রেট বেঙ্গলের স্যালারি অ্যাকাউন্টে আমি নিজের অ্যাকাউন্ট থেকে 10 লাখ টাকা ট্রান্সফার করেছি। এখন তো আমরা সমান সমান। কিন্তু তারপরেও আমি মানিনি স্যার। আমি নদীঘাট থেকে উঠে আসছিলাম এবং বারবার আমি কিঞ্জল স্যারকে বলছিলাম যে আপনি ফিরে যান কিঞ্জল স্যার, আপনার মাথা ঠিক নেই, আপনি উত্তেজিত হয়ে আছেন। বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় আমার কথাগুলো ভাবুন, তাহলে আমার কথার মানে আপনি বুঝতে পারবেন। ভুল করছেন, একদম ভুল করছেন। কিন্তু উনি আমার কোনো কথা শুনলেন না। আর তারপরেই হঠাৎ জল আর কিঞ্জল স্যার। আর রইল বাকি ম্যাডামের কথা। আমার 2 ভাই খোকন আর সুবল যে ম্যাডামের নামে দোষ দিয়েছিলেন সেটাও আমি জানতাম না স্যার। আমাকে শক্তি দিও মহেশ্বর, আমাকে শক্তি দিও। শ্যামলী, ঠাম্মি, আপনি এখানে এসেছেন? হ্যাঁ শ্যামলী, এই নাও, এই নতুন শাড়িটা পরবে আর এই সিঁদুরের কৌটো থেকে সিঁদুর সিঁথিতে দেবে। জোড়াবাড়ির কেউ তো তোমাকে আশীর্বাদ করবে না, ধরে নাও এটাই তোমার আশীর্বাদ। থাক মা, থাক। ঠাম্মি, এত কিছুর মধ্যেও আপনি নিজে এখানে এসে আমাকে এই শাড়ি সিঁদুর, তার মানে আপনি দেখো শ্যামলী, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে এই জোড়াবাড়ির কেউ অনির বউ হিসাবে তোমাকে মেনে নেবে না, হয়তো সারা জীবনেও মেনে নেবে না। কিন্তু পৃথিবীতে যা কিছু হয় সে তো এমনি এমনি হয় না, সেখানে ভগবানের নির্দেশ থাকে। অতীত ভবিষ্যৎ মিলিয়ে ভগবান সব ঠিক করে দেন, সবাইকে দিয়ে সবকিছু করান। বিয়েটা যে হয়ে গেছে কোথাও একটা ভগবানের ইঙ্গিত আছে, অন্তত আমি তাই বিশ্বাস করি। তোমাকে এই সিঁদুর দিয়ে আশীর্বাদ করলাম, দেখি আগামী দিনে কি হয়, দেখি ঠাকুর কি চান। আমায় ক্ষমা করবেন ঠাম্মি, আমায় ক্ষমা করুন। বিশ্বাস করুন, এই সিঁদুর, এই আশীর্বাদ মাথায় ছোঁয়ানোর কথা
আমি স্বপ্নেও ভাবিনি। আমি জানি যে এই বাড়ির বউ হওয়ার সামান্য যোগ্যতাটুকু আমার নেই, আমি সবটা জানি ঠাম্মি। আর আমি এটাও জানি যে স্যারের বিয়ে নিয়ে আপনাদের কত স্বপ্ন ছিল। আপনারা ভেবেছিলেন স্যারের বউকে ধুমধাম করে এই বাড়িতে নিয়ে আসবেন, আর আমি সবটা বন্ধ করে দিলাম। সবকিছু আমার জন্য শেষ হয়ে গেল। কিন্তু কিন্তু বিশ্বাস করুন ঠাম্মি, আমি না এই বিয়েটা করতে চাইনি ঠাম্মি। আমি বারবার মানা করেছিলাম, আমি সত্যি এই বিয়েটা করতে চাইনি ঠাম্মি, আমি সত্যি চাইনি। শ্যামলী, সিঁদুর হাতে নিয়ে চোখের জল ফেলতে নেই। হয়তো এবারে সকলে তোমাকে অনির বউ হিসেবে মেনে নেবে না, কিন্তু অনি তো তোমার স্বামী। তার মঙ্গল কামনায় এই নতুন শাড়িটা পরবে আর সিঁথিতেই সিঁদুরটা দেবে। আসি তাহলে। ঠাম্মি এইবার সিঁদুর আমাকে দিয়ে গেলেন, কিন্তু ঠাম্মি তো মন থেকে স্যারের পাশে আমাকে দেখতে চান না। এই সিঁদুরের জন্য উনি বাধ্য হচ্ছেন, স্যারও বাধ্য হচ্ছেন। কত ঘৃণা, কত অপমান, কত যন্ত্রণা নিয়েও উনি বাধ্য হচ্ছেন সবকিছু মানতে। যে মানুষটা আমার দিকে ফিরেও দেখে না, আমি নাকি তার বউ, সমাজের চোখে আমি তার স্ত্রী। এভাবে কতদিন চলবে মহেশ্বর? না না না, এইভাবে বেশি দিন চলতে পারে না। আমি স্যারকে এইভাবে কষ্ট পেতে দেখতে পারবো না। ও মহেশ্বর, কিঞ্জল স্যারকে কিন্তু ফিরতেই হবে, কিঞ্জল স্যারকে ফিরতেই হবে, তবেই স্যার মুক্তি পাবেন, আমি মুক্তি পাবো। আচ্ছা, কিঞ্জল স্যারের খোঁজ নেওয়া হচ্ছে তো? কারোর মুখে তো কিঞ্জল স্যারের কথা শুনছি না। স্যার খোঁজ করছেন তো কিঞ্জল স্যারের? একবার যাই, গিয়ে জিজ্ঞেস করি। না না না, যদি বিরক্ত হয়, যদি আবার আমাকে অপমান করেন। করুক,